স্বাগত নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ৭ রাস্তায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল সহ ৬ দফা দাবিতে সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। মগবাজারের দিক থেকে আসা ফ্লাইওভারের সামনে সকাল ১০টার দিকে দুই পাশের সড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান তাদের দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। এদিকে সড়ক অবরোধের কারণে ৭ রাস্তা সহ আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। দীর্ঘ সময় ধরে চলা এই যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইদের কাছে আমরা গিয়েছি, একবার নয় 2 বার, কিন্তু সেখানে আমরা আশানুরূপ একটি কথাও পাইনি, বরঞ্চ পেয়েছি লাঞ্ছনার অপমান। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়ে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের দাবি দেওয়া সম্মিলিত করে ৬ দফা দাবিতে উন্নীত করেছে। যে ৬ দফা দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং এই ৬ দফা দাবি বাস্তবায়ন হলে বর্তমানে কারিগরি সেক্টরের সকল সংকট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রধান ও মুখ্য দাবি ২০২১ সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর ও সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানান্তর করতে হবে। দর্শক, ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, তার কাছ থেকে জানবো বিস্তারিত। মেহেদী, সড়ক অবরোধ কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন এবং সমস্যা সমাধানে কোনো উদ্যোগ কি আপনার চোখে পড়েছে, আর যানজটের কি অবস্থা সে বিষয়ে জানাবেন। নাদিরা, আমি একটু জানাতে যাব যে এই সমাধানের উদ্যোগ, এখানে কিন্তু সেনাবাহিনীর একটি টিম এসেছে, মেজর নেসার এখানে এসেছেন এবং তিনি এই যে আন্দোলন আজকে চলছে এটার যে সমন্বয়কদের সাথে আসলে আলোচনা করছেন যে তাদের দাবিগুলো নিয়ে তারা আসলে এতদিন কি পদক্ষেপ নিয়েছে এবং তাদের কথা এখন পর্যন্ত কর্তৃপক্ষ কেউ শুনেছে কিনা, আর এখন তারা আসলে শেষমেশ কী চাচ্ছে। আমার পেছনে একটু দেখাতে যাব যেখানে কিন্তু সেনাবাহিনীর যিনি দায়িত্বে রয়েছেন মেজর নেসার, তিনি কিন্তু এখানে সমন্বয়কদের সাথে আলোচনা করছেন যে তাদের এই যে আন্দোলন চলছে এই আন্দোলনের আসলে সমাধানটা কিভাবে তারা চাইছে এবং এই সমাধানটা কিভাবে আসবে সেটি নিয়ে আসলে সমন্বয়কদের সাথে আলোচনা করছেন। যদিও এখানে সমন্বয়করা কিছুক্ষণ আগে আমরা শুনেছি যে কারিগরি শিক্ষা বোর্ডের যে মহাপরিচালক তিনি ফোনে আসলে এখান থেকে শিক্ষার্থীদের তাদের কার্যালয়ে ডেকেছে যেন তারা আলোচনা করতে পারে, কিন্তু শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে যাই বলুক মহাপরিচালককে এবং এই বর্তমান যে শিক্ষা উপদেষ্টা রয়েছে শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে তাদের দাবিগুলো শুনে তাদের এই দাবিগুলো যৌক্তিক একটি সময় নিয়ে যেন সমাধান করা হয়, এটি হচ্ছে এখানকার শিক্ষার্থীদের চাওয়া। এবং এই কারিগরি শিক্ষা বোর্ডের যে মহাপরিচালক তার বিপক্ষে কিছু অভিযোগ শিক্ষার্থীরা দিচ্ছেন যে এর আগেও শিক্ষার্থীরা বেশ কয়েকবার ওনার সাথে কথা বলার জন্য গিয়েছে এবং তাদেরকে নাকি 2 থেকে 3 ঘন্টা যাবৎ কার্যালয়ের সামনে বসিয়ে রাখা হয়েছে এবং এই 3-4 ঘন্টা বসিয়ে রাখার পরে তাদের সাথে যে আলোচনা হয়েছে তার কোনো ফলপ্রসূ তারা পায়নি, যার কারণে এত দিন ধরে অপেক্ষা করে তারা আজকে এইভাবে করে আসলে এই 7 রাস্তা মোড়ে অবস্থান করছে। এবং নাদিরা, এখানকার যানজটের কথা যদি বলি, এখানে কিন্তু আপনার জরুরি যে প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে যে গাড়িগুলো, যেমন অ্যাম্বুলেন্স বা জরুরি সেবার গাড়ি ছাড়া এখানে কিন্তু কোনো যানবাহন আসলে চলতে দেওয়া হচ্ছে না। এবং শিক্ষার্থীদের একটি কথা যে আমাদের দাবি এখানে কেউ শোনার মানে উপদেষ্টার পক্ষ থেকে, সে উপদেষ্টা হোক বা হচ্ছে কোনো উপদেষ্টার পক্ষ থেকে কোনো সচিবও যদি হয়, সেক্ষেত্রে যেন আসলে এখানে এসে তাদের বক্তব্যটা তারা শোনে এবং একটি যৌক্তিক সময় তারা নিয়ে এই দাবিগুলো যেন মেনে নেওয়া হয়। নাদিরা, মেহেদী, আরেকটি বিষয় জানতে চাই। আপনি যেটি বলছিলেন যে টেকনিক্যালের যে প্রধান আছেন ওনার ব্যাপারে যে অভিযোগ, সেই ব্যাপারে কি আপনি আসলে আর কোনো বিস্তারিত তথ্য পেয়েছেন? কি ধরনের অভিযোগ, এরকম কি কোনো তথ্য পেয়েছেন কিনা? নাদিরা, এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ আমি এই মুহূর্তে আসলে বলতে পারছি না। আমি মাত্র আসলে সেনাবাহিনীর যে টিম এখানে এসেছে
মেজর নেসারের সাথে কথা বলার সময় আমি আসলে এইটুকু জানতে পেরেছি, আমি বিস্তারিত সেভাবে আসলে সমন্বয়কদের কাছ থেকে জানতে পারিনি। এবং তাদের যে একটি ৩ নম্বর দাবি তারা উল্লেখ করেছে যে উপসহকারী প্রকৌশলী পদে 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। এই দাবিটি নিয়ে কিন্তু তারা 2013 সালেও আন্দোলনে নেমেছে এবং 2013 সালেও তাদের নাকি 6 জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং প্রায় 2 থেকে 300 শিক্ষার্থী আহত হয়েছিল। তো সেই সময় থেকে আসলে এই 2024 পর্যন্ত এটির আবারও এই মানে গজমেল একটি ব্যবস্থার কারণে কিন্তু শিক্ষার্থীরা এটি সহ আরও 5 দফা দাবি নিয়ে আসলে এই রাজপথে নেমেছে। তাদের দাবি পরিপূর্ণ আদায় না করা পর্যন্ত তারা আসলে এই রাজপথ না ছাড়ার অঙ্গীকারই দিচ্ছে। নাদিরা। মেহেদী, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকার দেশে কি কি সংস্কার করতে চায় তা সুস্পষ্ট করে জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে একটি সুনির্দিষ্ট ও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার উপর গুরুত্ব দেন তিনি। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে উল্লেখ করে বলেন, এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান সেটাকে কখনোই অস্বীকার করা যাবে না। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করেছে, যা কারো জন্যই শুভ নয়। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরেক দফায় পিছিয়েছে। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ 111 বার পেছালো। সোমবার আদালত এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী 15 অক্টোবর দিন ধার্য করেছেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ঢাকাসহ 25 জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকা জেলার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদ। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন 2 শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লেখিত কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রামে ফরিদা খানম, খুলনায় সাইফুল ইসলাম ও গোপালগঞ্জে মোহাম্মদ কামরুজ্জামান ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। ভোরে উপজেলার ধনতলা সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিংহ। স্থানীয়রা জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় বিএসএফ সদস্যরা ওই কিশোরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জয়ন্তর মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন বলে তার স্বজনরা জানান। সন্তানের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হন তার বাবা মহাদেব কুমার সিংহ। বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষিকা সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাটাখালী থেকে যাত্রীবাহী ইজি বাইকটি টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে ইজি বাইকের সংঘর্ষ হয়। এতে ইজি বাইকে থাকা এক স্কুল শিক্ষিকা সহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান অপরজন। দর্শক, এই ছিল নিউজ আপডেটে। ৫টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।